This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে একটা প্রশ্ন যে এনসিপিআই এ কালীঘাট তৃণমূলের চর রয়েছে কি? মানে ধরুন যাদের কেউ কেউ নতুন দলের ছক পুরনো দলকে জানিয়ে দিচ্ছেন, মানে ওই খবরের কাজ করছেন। সূত্র মারফতে জানা যাচ্ছে যে এই নিয়ে নাকি এনসিপিআইতে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, যদিও এনসিপিআই এর দাবি তাদের টিম অটুট। কুণাল ঘোষের আবার দাবি যে পুলিশ তুলে নিলে 17 জন ফিরবেন কালীঘাটে। আর এই আবহে সুকান্ত মজুমদারের খোঁচা, কালীঘাট তৃণমূলে ডাবল এজেন্ট নেই তো? এনসিপিআই এ কালীঘাট তৃণমূলের ডাবল এজেন্ট। এনসিপিআই এ কালীঘাট তৃণমূলের হয়ে খেলছেন দুজন সাংসদ। 2 মাসেই তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ। সাম্প্রতিক ঘটনা প্রবাহে সুদীপ কাকলিদের ঘরে তুমুল গৃহদাহ। সূত্রের খবর, এক প্রবীণ সাংসদ ও প্রথমবারের এক মহিলা সাংসদকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। অচেনা দল এনসিপিআই এ নাম লেখানোর পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক হিসেবে অপেক্ষা বাড়ছে 20 জন সাংসদের। এই প্রেক্ষাপটে ঘরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চর রয়েছেন কিনা তা নিয়ে নাকি মুখ চাওয়াচাওয়ি এনসিপিআই এ। সিপিআইয়ের সূত্রে একদম বলা চলে, সেখান থেকে তাদেরই কয়েকজনের বক্তব্য ধরেই আমরা টিভি9 বাংলা এটা বলছি যে ভিতরেই এক একজনকে সন্দেহ করছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 2 জন 3 জন নাকি 4 জন নাকি 5 জন নাকি 6 জন এরকম ডাবল এজেন্ট হয়েছেন কিনা সেই নিয়েই কিন্তু একেবারে অন্তর্কলহ। সূত্রের খবর, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সাংসদদের মধ্যে নাকি সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই কুণাল ঘোষ দাবি করেছেন অন্তত 17 জন সাংসদ ফিরতে চাইছেন পুরনো শিবিরে। যদিও এদিন এনসিপিআই শিবিরের দাবি তাদের টিম অটুট। পুলিশটা সরিয়ে নিন না, 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না, ছটার মমতাদির পাশে থাকবেন। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি। ইনফ্যাক্ট বাড়তেও পারে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। দিদি বুঝে নিন এবার। শুধু সংসদীয় দল নয়, তৃণমূলের বিক্ষুব্ধ পরিষদীয় দল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতাপন্থী কুণাল। বেলেঘাটার বিধায়কের আরও দাবি, ঋতব্রত শিবিরেও অন্তত 55 জন বিধায়ক মমতামুখী। পুলিশের চাপেই নাকি তাদের মুখে কুলুপ। পাল্টা ঋতব্রত ক্যাম্পের দাবি, কারো কারো নিশ্চয়ই পিছুটান আছে কালীঘাটে। পুলিশটা সরিয়ে নিন না, পুলিশের খেলাটা বন্ধ করুন না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। যারা ফিরছে তাদের উপর তৃণমূল এমন কোনো চাপ দিয়েছে, নিশ্চিতভাবে তাদের লাগেজ বা ব্যাগেজ আছে, এবং এমন কিছু ঘটনা রয়েছে যে তৃণমূলে না ফিরলে তারা বিপদে পড়বে। তাহলে কি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক শিবিরেও ফাটল, নাকি এটা নিছকই বিদ্রোহীদের উপর কালীঘাট শিবিরের চাপ তৈরির কৌশল? এখন হতে পারে যে তৃণমূল কংগ্রেসের ভেতরেই হয়তো অনেক ডবল এজেন্ট থাকতে পারে, যে কয়েকজন তৃণমূল কংগ্রেসের এমপি বেঁচে আছে এখনো, তাদের মধ্যেও হয়তো থাকতে পারে। তবে কি জোড়া ফুলে ধুরন্ধররা রয়েছেন, যারা এক শিবিরে থেকে আরেক শিবিরে সব খবর দিয়ে চলেছেন? অবিশ্বাস, সন্দেহের বৃত্তটা কিন্তু ক্রমাগত বড় হচ্ছে। তন্ময় প্রামাণিক, জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। চিনার পার্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল জৈশ জঙ্গি হামিম। ধৃত জঙ্গিকে জেরা করে কিন্তু বিস্ফোরক তথ্য তদন্তকারীদের কাছে। চিনার পার্কের বাড়ি এবং আশপাশের এলাকায় একাধিকবার রেকি করে এই হামিম। এমনকি মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথেও তার নজরদারি নাকি চলেছে। ধৃত মোহাম্মদ হামিম মণ্ডলকে জেরা করে যে সমস্ত তথ্য তদন্তকারীদের হাতে আসছে তা চমকে দেওয়ার মতো। শুরু থেকেই এটা স্পষ্ট যে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের এই সদস্যের নজর ছিল শুভেন্দু অধিকারীর উপর। এবার জানা গেল মুখ্যমন্ত্রীর চিনার পার্কের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে নিউ টাউনের পুরো রুটটা সে রেকি করেছিল। প্রথমে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে যায়, বাড়ির সামনে যায়, সেখানে সেই জায়গাটা দেখে, সেখানকার পরিস্থিতি কেমন, সেখানে কটা ক্যামেরা কোন অ্যাঙ্গেলে আছে, পুলিশ কখন থাকে, কিভাবে থাকে, সেগুলো সে লক্ষ্য করেছিল। তার উদ্দেশ্য ছিল সেখানে ছবি বা ভিডিও তোলা, কিন্তু যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা যদি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের কেউ ছবি বা ভিডিও তোলে, সেটা সন্দেহজনক মনে হতে পারে আগেই। ফলে সেই সন্দেহের, পুলিশের সন্দেহে যাতে না আসতে হয়, সে কারণেই সে মুখ্যমন্ত্রীর বাড়ির ছবি বা ভিডিও তোলেনি। তার পরবর্তীতে সে নিউ টাউনের রুটটা ফলো করেছে, মুখ্যমন্ত্রীর কনভয় কোন রুটে যাচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, রাজ্যে পালা বদলের পরেই সক্রিয় হয়ে ওঠে এই গ্যাং। শাসক দলের নেতাদের উপর নজরদারি চালাতো হামিম। তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়িতেও কি পৌঁছে গিয়েছিল জঙ্গিরা। আমরা অত্যন্ত ভীত। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলবো যে গাড়ি থেকে নেমে হ্যান্ডশেক করা, এর মধ্যে ঢুকে যাওয়া, এগুলো একেবারেই উচিত নয়। যেখানে যারা ক্ষমতায় ছিল জঙ্গিদের লালন পালন করেছে, এখানে এদের মূল উপরে ফেরার চেষ্টা হয়নি। তো তাদের শেষ ঘাঁটি যখন ধ্বংস করা হচ্ছে,
ওরা কিছু না কিছু রিভেঞ্জ করবেই, সে যেন সরকারকে সাবধান থাকতে হবে। হামিমের সাগরেদ আদিত্য সিংকে জেরাতেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে পাক হ্যান্ডলার আবিদ জাটের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্যর। জঙ্গি জাল ছড়াতে কলেজ পড়ুয়াদের টার্গেট করেছিল সে। হাওয়ালার মাধ্যমে টাকা আসতো আদিত্যর কাছে। কতজনকে সে বেঙ্গল মডিউলে যোগদান করিয়েছিল তা জানার চেষ্টা চলছে। পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের বাড়ি ও গাড়ির ছবি হামিমকে দিয়েছিল আদিত্যই। খবর পেয়েছি নাকি আদিত্য সিং খুব গরিব ঘরের ছেলে, তার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, এটাও খবর পেয়েছি। আপনি কল্পনা করুন তো, আমরা কি মানে টাকার জন্যে সব কিছু বিক্রি করে দেব, দেশের সুরক্ষা বিক্রি করে দেব, মুখ্যমন্ত্রীর মুভমেন্ট বিক্রি করব, পাকিস্তান থেকে কি করে নেবে আমার, যদি এই ধরনের লোক বিভীষণের কাজ না করে। বিষয়টি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। ভাঙা ঘর ঘিরে তৃণমূলও ঝাঁপিয়েছে। কালীঘাটি হোক বা ঋতব্রত শিবির, আসরে দুপক্ষই। মুখ্যমন্ত্রীর ওপরে যে টার্গেট, তার বাড়ি যে রেকি হচ্ছে, বাড়ির ঘর বার জানলা সব, সেই ব্যাপারে সমস্ত শক্তি দিয়ে পশ্চিমবঙ্গের সেইটা দেখা উচিত। যারা এই জঙ্গি দুষ্টু লোক পাজি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের পুরো নেটওয়ার্কটা জানাটাই সব থেকে বড় বিষয়। দেশের মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে, করছে, একের পর এক রাজ্যে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে, এটা সেন্ট্রাল আইবির বিষয়। ফলে এটা তদন্তকারীরা দেখুন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বর্ষা এলেই ছবিটা ঘুরে ফিরে একই। রাস্তা সেটা নরকের মতো, পা রাখা দায় সেখানে। কলকাতার রাস্তায় ফিরে ফিরে আসে সেই পুরনো সমস্যা, বড় বড় গর্ত, খানাখন্দ, জল জমে একেবারে দুর্বিষহ পরিস্থিতি। এবছরও এই একই দুর্ভোগ, যদিও পুরসভার আশ্বাস কাজ হচ্ছে, মেরামতি হচ্ছে। শহর জুড়ে এক দুর্ভোগ। বর্ষার বৃষ্টিতে বেহাল একাধিক রাস্তা, পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তে জমে থাকছে হাঁটু সমান জল। দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছে কয়েক গুণ। অফিস টাইমে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। বেহাল রাস্তা, ফলে ধীর গতিতে চলছে গাড়ি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দীর্ঘ যানজটে নাকাল হতে হচ্ছে মানুষজনকে। সময় মতো গন্তব্যে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে চরমে রাজনৈতিক জলঘোলাও। কলকাতা পুরসভা থেকে কাউন্সিলর এবং মেয়র পরিষদ মেয়র পদত্যাগ করায় বোর্ড ভেঙে গিয়েছে। বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক পদে রয়েছে। তারপরেও কলকাতা শহরের রাস্তাগুলোর এখন এই হাল। শুধু বাইপাস নয়, গোটা কলকাতার বিভিন্ন আনাচে কানাচে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সেই রাস্তার ওপর দিয়ে মানুষ যাতায়াত করতে হচ্ছে। সাধারণ মানুষ চরম ক্ষিপ্ত এবং তারা মনে করছে এভাবে পালিয়ে যাওয়ার কারণেই তারা পরিষেবা পাচ্ছে না। রাস্তাঘাট এভাবে ভেঙে গেলেও তা মেরামত করা হচ্ছে না। তারা যেভাবে ইরেসপন্সিবিলিটি দেখিয়েছে, 4 তারিখে সরকার আসার পরেই যেভাবে লাজ গুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই, হয়তো এই ডেমোক্রেসির জন্যই হয়তো পালিয়েছে। আমরা তো সেই দিকেই এগোচ্ছি যাতে ইলেকশনটা হয় নভেম্বর ডিসেম্বর মাসে। মিডিয়া টিম আছে, মিডিয়া সেল আছে, তাদেরকে আপনারা দিন, গিভ দ্য ফটোগ্রাফস উইথ দি প্লেসেস, লোকেশনস, উইল গেট ইট ডান। কলকাতা পুরসভার বক্তব্য, শহরের বিভিন্ন এলাকায় প্যাচওয়ার্ক এবং জরুরি মেরামতির কাজ চলছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে আরও টেকসই করতে বিকল্প পথের সংস্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই বর্ষাকালে কাজ হয় না, রোডের কাজ, পিচের কাজ 20 অক্টোবরের পর আপনি দেখবেন দ্রুত গতিতে রোড বন্ধ শুরু হবে। আমরা বলার অপেক্ষা থাকবে না, আপনার নিজে চোখে দেখে বলবেন হ্যাঁ রোড হয়েছে। জনতার প্রশ্ন এখন একটাই, কবে মিলবে স্থায়ী সমাধান? সাময়িক মেরামত তো অনেক হলো, দুর্ভোগে পুরোপুরি দাঁড়ি পড়ুক এবার। নিম্নমানের উপকরণ, কাঠপানি খাওয়া, একই সঙ্গে একাধিক সমস্যার কারণে আজকে কলকাতা শহরের রাস্তার এই হাল বলেই দাবি সাধারণ মানুষের। ক্যামেরায় অভিজিৎ দাস এবং রজত সিকদারের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। বেহাল পথের জলজ্যান্ত ছবি শিলিগুড়িতে। ঘটা করে রাস্তার নাম VIP রোড, তবে সেই নামের সঙ্গে বাস্তবের বিন্দুমাত্র মিল নেই। শয়ে শয়ে ট্রাক চলে রাস্তার ওপর দিয়ে, পথে ভারী গাড়ি চলার শেষ নেই সেখানে। সব মিলিয়ে কি অবস্থা দাঁড়িয়েছে দেখুন একবার। আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার নাম VIP রোড, কিন্তু নাম শুনে হাসলে হবে না, বাস্তবে এটা VIP রোড, কিন্তু রাস্তার যা হাল সেই হাল দেখে একে VIP রোড না বলে কেউ যদি অন্য কোনো নাম দেন নিঃসন্দেহে দিতে পারেন।
দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা, গোটা রাস্তা জুড়ে খানাখন্দে ভরা বর্ষায় জল জমে পুকুরের মতো পরিস্থিতি। খুবই বাজে অবস্থা, এইভাবে প্রত্যেক দিন আমাদের রিস্ক নিয়ে যেতে হচ্ছে। দ্রুত তাড়াতাড়ি কাজ সম্পন্ন হোক সেটা আমি আর্জি করছি। চোরি করে আসবে, ভাগতে পারে না। এই রাস্তা একদম ভালো, সেই রাস্তা একদম। কত অ্যাক্সিডেন্ট রোজ, 2-1টা করে টোটো পাল্টি খাচ্ছে, বাচ্চাগুলোর অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া ভালো মতন চলতে পারতেছে না। আশা করি বৃষ্টির পরে কাজ শুরু হবে, গভর্নমেন্ট কাজ করবে, আমাদের এটাই আশা আছে। খুব কাছেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রেক পয়েন্ট আছে, তার পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান অয়েলের যে ডিপো, যেখান থেকে প্রচুর পেট্রোল ট্যাঙ্কার গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু বাস্তবে প্রতিদিন তাদের প্রায় এই 2 থেকে 2.5 কিলোমিটার যে গোটা রাস্তা, সেই রাস্তাতে চলাচলের ক্ষেত্রে ভুগতে হয়। প্রতিদিন দুর্ঘটনা ঘটে। ফলে বাসিন্দারা বলছেন এই রাস্তা, ভিআইপি রোড, এই নামটাই যেন প্রহসন এই রাস্তার ক্ষেত্রে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। শ্রদ্ধানন্দ পার্কে উচ্ছেদ অভিযান কলকাতা পুরসভার। বুলডোজার চালিয়ে ভাঙা হলো বেআইনি নির্মাণ, ভাঙা হলো 83 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের অফিস। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। সায়ন্ত, সমাজ মাধ্যমে পোস্ট করে প্রতিবাদ করেছেন কুণাল ঘোষ। সরকারি জমি জবরদখল করে কাউন্সিলরের অফিস তৈরি হয়, এই নোটিশ দিয়েই তো উচ্ছেদ অভিযান, তাহলে প্রতিবাদ কিসের? একটু বিস্তারিত বলো। একদমই, দেখো, কুণাল ঘোষ বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তিনি এই বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখছেন, কিন্তু কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে 15 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশ অনুযায়ী বেআইনি জমি থেকে দখলদার মুক্ত করা হয়েছে এবং সেখানে বেআইনি জমিতে বেআইনিভাবে পার্টি অফিস তৈরি করা হয়েছিল। এবং যেহেতু নোটিশ দেওয়া হয়েছিল, তাই শ্রদ্ধানন্দ পার্কের শুধুমাত্র দলীয় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর প্রবীণ মুখোপাধ্যায়ের দলীয় কার্যালয় নয়, আশেপাশে যে কটা বেআইনিভাবে সেখানে দখলদার ছিল প্রত্যেকটি ভেঙে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে সব ভেঙে সেখানে দখল মুক্ত করা হয়েছে। সেখানে সরকারি কাজ সরকারিভাবে করা হয়েছে, এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নয়। যদিও কুণাল ঘোষ প্রতিবাদ জানিয়েছেন, কুণাল ঘোষ প্রতিবাদ জানিয়ে বলেছেন তৃণমূলের কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে, তাহলে বাংলা অন্যান্য জায়গায় কি হচ্ছে সেটা সহজেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এই বেআইনিভাবে দখল মুক্তটাকেও মূলত রাজনৈতিক মর্যাদায় জায়গায় নিয়ে গেলেন বেলেঘাটার বিধায়ক। শুভজিৎ, ধন্যবাদ শান্ত। এবার জালে পাথর মাফিয়ার টুলু ঘনিষ্ঠ আরও এক। বীরভূমের টুলু মণ্ডল ঘনিষ্ঠ নঈমুদ্দিন মণ্ডলের 6 দিনের পুলিশি হেফাজত। 7 দিন হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ। মিনার মণ্ডলের শ্যালক এবং টুলু মণ্ডলের খুড়তুতো ভাই এই নঈমুদ্দিন, টুলু মিনারের তৈরি সিন্ডিকেটের একজন অংশীদার এই নঈমুদ্দিন, এমনটাই সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হাত ধরে সেই তৃণমূলের বদান্যতায় টুলু মণ্ডল 2025-26 অর্থবর্ষের পথশ্রী প্রকল্পের ম্যাক্সিমাম কাজ ওনাকেই দেওয়া হয়েছিল। জানি না কোন অজ্ঞাত কারণে 2025-26 অর্থবর্ষে যেভাবে পথশ্রী প্রকল্পের কাজ পেয়েছেন সেগুলোরও তদন্ত হওয়া দরকার। ভুটান পাহাড় ও ডুয়ার্সে বিকেল থেকে টানা বৃষ্টি। জলস্তর ইতিমধ্যে বাড়তে শুরু করেছে বানারহাটে, ক্রমশ জল বাড়ছে আংরাভাষা নদীতে। জ্যোতির্ময় কলোনির এলাকায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। হাতিনালার জল উপচে ঢুকতে শুরু করেছে বানারহাট বাজারে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিন্দাগুড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শও দিয়েছে প্রশাসন।